অ্যাম্বুলেন্স চালক তার কাছ থেকে শোনা। ঘটনাটি সম্পূর্ণ বাস্তব, আমি তার মতো করে উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আমি আজাদ, ছদ্মনাম। কুষ্টিয়া শহরে প্রায় 7 বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি। দিন হোক বা রাত, আমাকে লাশবাহী গাড়ি নিয়ে লাশকে পৌঁছে দিতে হয় তার গন্তব্যস্থলে। ঠিক এমনই একটা দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার অ্যাম্বুলেন্স ট্রিপ নিয়ে যাওয়ার কথা ছিল রাতে। আমিও আমার সহকারী হাবিব অপেক্ষা করছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে। হঠাৎ পোস্টমর্টমকৃত একটি লাশকে আমাদের সামনে আনা হলো। লাশটি ছিল সাদা কাপড়ে মোড়ানো। আমাদেরকে বলে দেয়া হয়েছিল এটি সদ্য আত্মহত্যাকৃত একটি মেয়ের লাশ। লাশটিকে মাগুরা জেলার কোনো একটা গ্রামে, কারণবশত সেই গ্রামের নামটি উল্লেখ করছি না, সেখানে পৌঁছে দিতে হবে। আমরা সব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা, লাশের সাথে যাবে কে? তখন লাশের সাথে থাকা লাশের 2জন বান্ধবী ছিল। একজন যেতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে আরেকজন তার হাত চেপে ধরে বলল, আমরা ওরম অন্য গাড়িতে যাই, লাশের মতন যাক, আমরা পেছনে পেছনে আছি অ্যাম্বুলেন্সের। আমি 7-5 না ভেবেই হ্যাঁ বলে দিলাম। তারপর ওদের থেকে ভাড়া মিটিয়ে লাশটিকে গাড়িতে ওঠালাম। রাত তখন প্রায় 11:30। আমি গাড়ি চালাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট পাশের সিটে বসে আছে। প্রথম 30 মিনিট আমাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাকই ছিল। সমস্যাটা শুরু হয় যখন আমরা শেখপাড়া ইবি রোডে উঠি। আমরা হাইওয়ে ধরে যাচ্ছিলাম। এমনিতেও তখন বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, চারিদিকের আবহাওয়া শীতল, কিন্তু পরিবেশটা কেমন একটা নিস্তব্ধ। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। বৃষ্টির জন্য রাস্তাও প্রায় জনমানব শূন্য। হঠাৎ কিছু ট্রাক বা গাড়ি যাওয়া আসা করছে। মিনিট 5 পর আমার অ্যাসিস্ট্যান্ট হাবিব আমাকে বলল, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে কেমন যেন গোগানির আওয়াজ আসছে। আমি ওকে বললাম, নেশা পানি করে এসছিস? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এই কথা বুঝিয়ে ওকে ভয় থেকে সরিয়ে আনলাম। আমি 7 বছরে বহুবার অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে ছোটখাটো ঘটনার সম্মুখীন হয়েছি, তাই আমি জানি এগুলো স্বাভাবিক ব্যাপার। তাই আমিও স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু তখনও এই গাড়িতে আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। কিছুক্ষণ পর হাবিব আবার বলে উঠল, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসছে। তখন আমি গাড়ির স্পিড কমিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলাম, কিন্তু এবারও কিছু শুনতে পেলাম না। আমি ভেবেই নিলাম আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো নেশা পানি করেছে, যার জন্য এরকম ভুলভাল কথা বলছে। আমি ওকে রাগ করে বললাম, তুই ঘুমিয়ে যা, কাল তোর পানিশমেন্ট হবে। মহাজনকে বলে কাল থেকে আমার সাথে তোকে আর নেব না, একাই গাড়ি চালাবো। হাবিব জানালাটা একটু খুলে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আমি তখন শেখপাড়া ছেড়ে ঝিনাইদহ হাইওয়েতে উঠেছি। ঠিক কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম আমার গাড়িটা কেমন যেন ভার ভার হয়ে আসছে। মনে হচ্ছে গাড়ির পেছনে প্রায় 10-12 জন বসে আছে। আমি তখনও বিষয়টাকে তেমন আমলে নেইনি। আমি ড্রাইভিং করছি, আমার মতো করেই করছি। হঠাৎ আমি অনুভব করলাম আমার গাড়ির ছাদের উপরে কে যেন জোরে জোরে থাবা দিচ্ছে বারবার, আর মাঝে মাঝে নখ দিয়ে আঁচড় কাটছে। আমার মনে হচ্ছিল কুকুর বা বিড়াল বা এই জাতীয় কোনো কিছু গাড়ির ছাদে ক্রমাগত থাবা দিচ্ছে। পেছন থেকে নারী সুরে কিছু কণ্ঠস্বর মাঝে মাঝে হেসে উঠছে। প্রথমে আমি ভাবলাম এটা হয়তো হ্যালুসিনেশন বা মনের ভুল, কিন্তু না, আমার ভুলকে ভুল প্রমাণ করে দিল পেছন থেকে আসা একটা আর্তনাদ, কান্নার একটা শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। এমন একটা শব্দ যেন কোনো মেয়েকে কেউ নির্মমভাবে অত্যাচার করছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না হাবিব এতক্ষণ যা বলছিল সবই সত্যি। আমাদের সাথে হয়তো আজকে ভয়ানক কিছু ঘটতে চলেছে। আমি যত সূরা জানি সব পড়তে শুরু করলাম। হাবিব তখন ঘুমে মগ্ন। ও এমনিতেই ভীতু আর ভয় পাবে বলে ওকে আর ডাকিনি। মিনিট 5 পর আমি অনুভব করলাম আমার গাড়ির পেছনের ডালাটা খোলা এবং সেটি বাড়ি খাচ্ছে বারবার। আমি তৎক্ষণাৎ
গাড়িটা সাইড করলাম। আমি হাবিবকে দ্রুত ডেকে তুললাম এবং হাবিবকে বিষয়টা দেখার জন্য পেছনে নিয়ে গেলাম। এরপর আমরা দেখলাম গাড়ির পেছনের ডালাটা সম্পূর্ণ খোলা আর লাশটা সাদা কাপড়ে মোড়ানো। কিন্তু আশ্চর্যজনক ও ভয়ানক ব্যাপার হচ্ছে, লাশটা স্বাভাবিকভাবে শুয়েছিল না। দেখে মনে হচ্ছিল একপাশে কাত হয়ে শুয়ে আছে। সাধারণত কাফনে মোড়ানোর সময় লাশকে চিৎ করেই শুইয়ে দেয়া হয়। এসব দেখার পর হাবিব অনেক ভয় পাচ্ছিল। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, হয়তো ঝাঁকুনিতে এমন হয়েছে, চল দুজন ধরে ঠিক করে দেই। ঠিক করতে গিয়ে আমরা দেখি লাশের কাপড়ের গিট খোলা এবং একটা মাংস পচা দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি আগ্রহ নিয়ে লাশের কাফনটা একটু সরালাম। তারপর আমি যা দেখলাম তা ছিল সত্যি অনেক ভয়ঙ্কর। আমি দেখলাম লাশটার রক্তবর্ণ চেহারা, কাটা নাক, দুই চোয়াল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে আর লাশটা বড় বড় চোখে তাকিয়ে আছে। চোখ দুটো সম্পূর্ণ লাল। এটা দেখার পর আমি হাবিব নিজেদেরকে স্থির রাখতে পারলাম না। লাশ থেকে দূরে সরে আসলাম। ওভাবেই ডালাটা কোনো মতে লাগিয়ে হাই স্পিডে গাড়ি চালানো শুরু করলাম। পেছন থেকে প্রচুর শব্দ আসছে, মনে হচ্ছে পৈশাচিক কোনো কিছু গাড়ির ভেতর ধস্তাধস্তি করছে। হাবিব ভয়ে কান্না শুরু করেছে। ততক্ষণে আমি যত সূরা পারি সব পড়ছি, আল্লাহকে ডাকছি। একটা সময় শব্দ কিছুটা কমলো। আমরা মাগুরা জেলায় প্রবেশ করলাম। লাশের বাড়ির একজনকে ফোন দিয়ে লোকেশন জেনে নিলাম। তখন মোটামুটি তেমন আর সমস্যা হয়নি। লোকেশন মোতাবেক লাশটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে দুজন প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনা এখান থেকেই শুরু। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু আমাদের সামনে যে এখনো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে তা কে জানতো। রাত তখন 2টা। লাশের বাড়ির লোকজনকে রাস্তায় ঘটা কোনো ঘটনা জানালাম না। তাদের থেকে ভাড়া নিয়ে একজনকে বললাম, ভাই রাত তো অনেক হয়েছে, অন্ধকারও বেশি, এই গ্রামের রাস্তাও তেমন ভালো চিনি না, সহজ শর্টকাট একটা রাস্তা বলেন না, যাতে সহজে মাগুরা হাইওয়েতে উঠতে পারি। তিনি একটা পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথ ধরে এগোতে লাগলাম। সেই শর্টকাট রাস্তায় উঠতে মাঝে কয়েকটা গ্রাম পড়তো। আমরাও সেভাবে এগোচ্ছি। ঠিক কয়েকটি গ্রামের মাঝে এসে আমার একটু ঘুম পাচ্ছিল। পাশে হাবিব ঘুমাচ্ছে, ওকে ডেকে তুললাম। আমরা সবসময় যাত্রাপথে চায়ের একটা ফ্লাস্ক রাখি যাতে ঘুম না পায়। দুইজন মিলে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ির ভেতরেই চা খাচ্ছি। এসব ঘটনা মাথায় তখনও চলছে। আমরা ভাবছিলাম হয়তো আর কিছু ঘটবে না, বেঁচে গেছি। এই নিয়ে কথোপকথন হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই একটা বৃদ্ধা মহিলা ও একটা ছোট বাচ্চা মেয়ে আমাদের গাড়ির গ্লাসে কড়া নাড়ল। আমি প্রথমে হাবিবকে খুলতে নিষেধ করলাম, কিন্তু বৃদ্ধা ও ছোট মেয়েটা বারবার কড়া নাড়াতে একটা পর্যায়ে গ্লাসটা খুলতে বাধ্য হলাম। তখন সেই বৃদ্ধা বলল তার ছেলে নাকি খুব অসুস্থ, এটা নাকি তার নাতনি, তার ছেলে মাগুরার সরকারি হাসপাতালে ভর্তি। এই কথা শোনার পর সে নাকি রাতেই রওনা দিয়েছে, দ্রুত না গেলে তার ছেলেকে নাকি সে পাবে না। এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। বলা বাহুল্য, বৃদ্ধার পরনে ছিল সাদা ও হালকা সংমিশ্রণে একটা শাড়ি, হাতে ছিল একটা পুঁটলি, আর ছোট মেয়েটার পরনে ছিল লাল জামা। গ্রামের বাচ্চা মেয়েরা যেরকম জামা পরে ঠিক সেরকম। আমি তাদেরকে বললাম, দেখুন এটা লাশবাহী অ্যাম্বুলেন্স, আর মাত্রই একটা লাশকে নামিয়ে আসলাম তার বাড়িতে, আপনারা এই গাড়িতে যেতে পারবেন না। কিন্তু বৃদ্ধা মানতে নারাজ, কোনোভাবেই আমাদেরকে ছাড়বেন না, তিনি যে কোনো মূল্যেই যাবেন। পাশ থেকে হাবিব বলে উঠল, ওস্তাদ নিয়ে নেই, যেহেতু আমরাও এইদিকে যাচ্ছি, হাইওয়েতে উঠবো, নামিয়ে দিয়ে চলে যাব। আমিও হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে জায়গা করে দিলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, ভালোই হয়েছে, এমনিতেও যা সব ঘটছে আমাদের সাথে, এরপর রাস্তাঘাটও কিছু চিনি না, কেউ থাকলে ভালোই হয়, শুনে নেওয়া যাবে। কিছু দূর যাওয়ার পর আমি অনুভব করলাম গাড়িটা আবার কেমন যেন ভার হয়ে আসছে। গ্রামের মেঠো রাস্তায় ড্রাইভিং করতে একটু সমস্যা হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর আমি আমার লুকিং গ্লাস দিয়ে খেয়াল করলাম আমার গাড়ির পেছনে বেশ কিছু শেয়াল বা কুকুর এই জাতীয় প্রাণী আমাদের পিছু নিয়েছে। তাদের দেখে মনে হচ্ছিল ওরা হিংস্র, গাড়ি থামালেই আমাদের গাড়ির উপর আক্রমণ করবে। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার গাড়ির স্পিড একেবারেই লো।
খুবই আস্তে আস্তে চলছে। আমি আল্লাহকে স্মরণ করছি আর ড্রাইভিং করছি। চারিদিকে ঘন অন্ধকার, গাড়ির হেডলাইটের আলোতেই পথ দেখে চলতে হচ্ছিল। এই পর্যায়ে সেই প্রাণীগুলোকে আর দেখতে পেলাম না। হঠাৎ গায়ে ঝাঁকুনি দিয়ে উঠল এবং আমি অনুভব করলাম আমার গাড়িটা কিছুক্ষণ মাটিতে আবার কিছুক্ষণ শূন্যে ভাসছে। আমি সাথে সাথে ব্রেক করলাম। হাবিব তখনও ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আবারও একটু একটু ঘুম পাচ্ছে, তাই এমনটা হচ্ছে। মনের ভুলি, কিন্তু আগেও তো কত গাড়ি চালিয়েছি, এমন তো কখনো হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে? নাকি ওই ঘটনাগুলোর পর সবকিছু এমন লাগছে? এসব ভাবতে ভাবতে আবার গাড়িটা স্টার্ট দিলাম। পেছনে সব নিশ্চুপ, কোনো সাড়া শব্দ নেই। এমন মনে হচ্ছে যেন পেছনে কেউই নেই। কিছুক্ষণ পর আমি ভাবতে শুরু করলাম, এত রাতে এই নির্জন গ্রাম এলাকায় একটা বৃদ্ধা মহিলার সাথে ছোট একটা বাচ্চা কিভাবে আসলো? আর যদি তার ছেলে অসুস্থই থাকে, তার সাথে অন্য লোকেরা কোথায়? এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ বাচ্চা মেয়েটার চিৎকারের আওয়াজ পেছন থেকে ভেসে আসলো। হাবিবকে জলদি ঘুম থেকে উঠিয়ে পেছনের ডালা খুলতেই আমরা যা দেখলাম তা দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আমরা দেখলাম যেই মেয়ের লাশটাকে আমরা মাত্র নামিয়ে আসলাম, সেই মেয়েই গাড়িতে বসে আছে বুড়ি রূপে। লাশটার চুল পাকা, চোখ রক্তবর্ণ। সেই মাংস পচা দুর্গন্ধ ভেসে আসছে বাতাসে। আর ওই জিনিসটা ওই বাচ্চা মেয়েটার গলা ছিঁড়ে হিংস্রভাবে তার রক্ত পান করছে। এসব আমাদের চোখের সামনেই ঘটছিল। আমরা হতভম্বের মতো তাকিয়েছিলাম, যেন পাথর হয়ে গেছি। আত্মা যেন বেরিয়ে আসছে। মনে হচ্ছিল আজই হয়তো আমাদের জীবনের শেষ রাত। গলা দিয়ে শুধু আল্লাহ আল্লাহ শব্দটি বের হচ্ছিল। হাবিব আর এসব দেখে নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারালো। আমি তখন কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। থরথর করে কাঁপছে শরীর। হাবিবকে ধরে গাড়িতে তুলে আল্লাহর নাম নিয়ে যত জোরে পারলাম গাড়ি ছোটালাম। কতদূর ড্রাইভ করেছি মনে নেই। কিছুক্ষণ পর আমাদের অ্যাম্বুলেন্সের একটি টায়ার কোনো একটা কিছুর সাথে লেগে ফেটে যায়। পেছন থেকে অদ্ভুত ভাষার কিছু শব্দ ভেসে আসছিল। আমি সেই শব্দের কোনো অর্থ বের করতে পারছিলাম না। হাবিবের মুখে দ্রুত পানি ছিটিয়ে ওকে জাগিয়ে দুজন মিলে পেছনের দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্স রেখেই দৌড় শুরু করলাম। দুজন চিৎকার করছিলাম, কেউ আছেন, বাঁচান আমাদের, আমরা বিপদে পড়েছি। বলতে বলতে কখন যে একটি ক্ষেতের ভেতরে নেমে পড়েছি বুঝতেই পারিনি। ক্ষেতের ভেতরে পানি দেয়া ছিল, দুজনেরই পা কাদায় মাখামাখি। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক এবং চাঁদের আবছা আলোতে সামনে তাকিয়ে দেখি একটা লম্বা কালো ছায়া আমাদের দুজনের দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর দৌড়াতে যাব, তখন মনে হলো কাদার নিচ থেকে আমার পা কেউ যেন টেনে ধরছে। মুখ থুবড়ে ধানের জমিতে পড়ে গেলাম। হাবিব তখন পাগলের মতো এদিক ওদিকে ছুটছে বাঁচার আশায়। আমার মনে হচ্ছে কি যেন আমার পা কাদার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি একটি হাসপাতালের বেডে শুয়ে আছি। হাবিবও আমার পাশের বেডেই শুয়ে। ওর একটা হাত ভেঙে গেছে। ওর জ্ঞান ফিরতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে তো আহত হলি? ও তখন আমাকে যা বলে আমি তা শুনে শিহরিত হলাম। ও আমাকে বলল, ওস্তাদ, আমি দেখলাম একটা বড় কালো ছায়া আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পাগলের মতো বাঁচার জন্য দৌড়াতে শুরু করলাম। একটা সরু আইল ধরে দৌড়াচ্ছিলাম। একটু সামনে গিয়ে দেখি সেই বুড়িরূপী লাশটা সেখানে দাঁড়িয়ে আছে, সাথে সেই মেয়েটা। আমাকে দেখে অবাকটা হাসছে। আমার মনে হলো জিনিসটা আমাকে তুলে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই। পরে আমাদের সাথে থাকা স্থানীয় লোকজনেরা এসে জিজ্ঞাসা করলো কিভাবে আমাদের এই দশা হলো। আমরা বিষয়টা এড়িয়ে গেলাম, বললাম আমরা অ্যাক্সিডেন্ট করেছি তাই এমন হয়েছে। তাদের ভাষ্য মতে আমাদের অ্যাম্বুলেন্সটা রাস্তার ধারে নাকি পড়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কোনো টায়ারই পাংচার হয়নি। এমনকি আমাদের নাকি কোনো ধান খেতে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছে গাড়ি থেকে একটু দূরে বহু পুরনো শিমুল গাছের নিচে। তাহলে গতকাল যা ঘটেছিল সেটা কি মনের ভুল? এসব ভেবে কুষ্টিয়া থেকে ফিরে আসলাম। তারপর এক হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর আমাকে কিছু দোয়া ও পানি পড়া দিয়ে
পরদিন আসতে বললেন এবং তার পালিত জিনের সাহায্যে বিষয়টা পর্যবেক্ষণ করলেন। এরপর ফোন দিয়ে তার মাদ্রাসায় ডেকে বললেন, তোমাদের ভাগ্য ভালো, কাল বেঁচে গেছো। কাল তোমরা যে লাশটিকে নিয়ে গিয়েছিলে সেটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিককৃত মেয়ের লাশ। আর যে বুড়ি আর ছোট্ট মেয়েটাকে দেখেছো, তারা ছিল দুইটা খারাপ পিশাচরূপী শয়তান। ওরা মেয়েটির সাথেই থাকতো। মেয়েটি মারা যাওয়ায় ওরা একা হয়ে যায়। যেহেতু তোমাদের গাড়িতেই মেয়েটিকে আনা হয়, তাই তোমাদের গাড়ির সাথে সাথে চলে আসে। জিন দুটি তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ফজরের আজান পড়ে যাওয়ায় আর কিছু করতে পারেনি। রাস্তাতেও যা কিছু দেখেছো ওই জিন দুটিরই কাজ। এখনো তাদের প্রভাব আছে তোমাদের ওপর। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছু আমল দিচ্ছি, মেনে চললে ইনশাল্লাহ আর কিছু হবে না। এই বলে হুজুর থামলেন। পরবর্তীতে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি, আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেই একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে রেখেছি, নিজে আর বেশি একটা চালাই না। এই বলে আজাদ ভাই থামলেন। তো এটাই ছিল ঘটনা। কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি জানি না, হয়তো অনেক টাইপিং মিস্টেক হয়েছে।